আর তোমাদের মধ্যে একজন আমাকে পাঠাইছো এই ম্যাথটা, দেখো 8.3 এর একটা কাজের অঙ্ক, এই অঙ্কটা পাঠাইছো। বলছো যে এটা একটা সমস্যা, এটা সলভ করে দিতে। cos স্কয়ার পাই বাই 15, cos স্কয়ার 13 পাই বাই 30, cos স্কয়ার 16 পাই বাই 15 আর cos স্কয়ার 47 পাই বাই 30 এটার মান নির্ণয় করতে বলছো। এমনিতে তোমরা আমাকে বলো তো ভেরা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা হচ্ছে 8.3 এর একটা কাজ, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে রেজাল্টটা কত? কারো কি মুখস্থ আছে? এই ধরনের অঙ্ক বইয়ে অনেকগুলো আছে, প্রত্যেকটার অ্যান্সার হচ্ছে 2, তোমাদের যদি মনে থাকে। cos স্কয়ার 16 পাই বাই 15 প্লাস cos স্কয়ার 47 পাই বাই 30। হোপফুলি সবাই এটা বুঝছো, এটা বইয়ের একটা কাজ। আমাকে বলো এটা তো ভাঙাবা না, এইটা কিভাবে ভাঙাবা? 30-এর 1 গুণিতক হচ্ছে 30, বলো 30-এর অর্ধ গুণিতক কত? 30-এর 15। তাহলে বলো এটাকে কিভাবে ভাঙাবা? 13 পাই বাই 30 কে কিভাবে ভাঙাবা? 2 পাই। 15 পাই মাইনাস 2 পাই। এক্সেলেন্ট। এটাকে কিভাবে ভাঙাবা? 15 পাই প্লাস পাই। 15 পাই প্লাস পাই। এক্সেলেন্ট, বাই 50। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এইটাকে কিভাবে ভাঙাবা? দেখি তো, শেখে বলতে পারো। এটা কি লিখবা? 37 60 পাই নিব নাকি 30 পাই? 30 পাইও নিব না, 60 পাইও নিব না, আমি নিব 45 পাই। আমি বলি 1 গুণিতক অনেক দূরে, 2 গুণিতক অনেক দূরে, বলতো 1 আর 2 এর মাঝখানে 1.5 আছে না? জি ভাইয়া। বলো 30 কে 1.5 দিয়ে 1.5 দিয়ে গুণ করলে কত হয়? 30 কে 1.5 দিয়ে গুণ করলে 1.5 দিয়ে গুণ করলে 45 হয়। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো cos স্কয়ার 45 পাই প্লাস 2 পাই বাই 30 টুকরা করে দাও। cos স্কয়ার পাই বাই 15 প্লাস cos স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 15, cos স্কয়ার পাই প্লাস পাই বাই 15 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 2 প্লাস পাই বাই 15। যারা এই জায়গাটা বুঝছো কিনা? যখন এটাকে ভাগ করছি 45 বাই 30 হচ্ছে 3 পাই বাই 2। ক্লাসের সবাই বুঝছো যারা? লাস্টের জিনিসটা বুঝছো? 15 দিয়ে কাটাকাটি করা যায়, 45 আর 30, 3 পাই বাই 2 হয়। এটা কি পাই বাই 2 এর বিজোড় গুণিতক না ভাইয়া? 3 ইনটু পাই বাই 2। জি ভাইয়া। আমরা জানি স্কয়ার থাকলে কোয়াড্রেন্ট হিসাব করতে হয় না, কারণ সবগুলা পজিটিভই হবে। শুধু আমাকে বলো এইটা হচ্ছে 1 ইনটু পাই বাই 2, তাহলে এই কসটা কি হয়ে যাবে? এই কসটা হয়ে যাবে সাইন। পাই বাই 2 এর বিজোড় গুণিতক হইলে কস হয়ে যায় সাইন। বলো এইটা কি, এটা কি চেঞ্জ হবে নাকি ঠিক থাকবে? ঠিক থাকবে, কস স্কয়ারই হবে। আর এটা কি হবে বলো তো? সাইন হয়ে যাবে। এটা সাইন হয়ে যাবে। ভেরি গুড। তার মানে cos স্কয়ার পাই বাই 15 প্লাস sin স্কয়ার পাই বাই 15 প্লাস cos স্কয়ার পাই বাই 15 প্লাস sin স্কয়ার পাই বাই 15, তাতে দুটা করে 2 sin স্কয়ার পাই বাই 15 প্লাস cos স্কয়ার পাই বাই 15। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে 1, 2 ইনটু 1 এর 2, এটা আমাদের অ্যান্সার। আশা করি ক্লাসের সবাই ম্যাথটা বুঝতে পারছে। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? এইটা একটা স্পেশাল অঙ্ক, যে এই ধরনের ভাঙানো তোমরা করো নাই এর আগে। ওকে, তো এটা গেল। নেক্সট তোমাদের মধ্যে আরো একজন আমাকে একটা সূচকের অঙ্ক পাঠিয়েছো। আমি দুঃখিত,
এটা একটু দেখো, 2 এর খ আর গ এর কথা বলছো, ক তো খুব সহজ। তো এখানে বলছে আর ইকুয়াল টু হচ্ছে কিউবিক রুট এক্স টু দি পাওয়ার পি বাই কিউ, এস হচ্ছে কিউ বাই আর তার কিউবিক রুট, আর এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার পি এর কিউবিক রুট যদি হয়, তো আমাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু 1। তো আমরা স্টেপ বাই স্টেপ ম্যাথটা একটু করি। প্রথমে আর এস টি দেওয়া আছে, সেটা দেখে লেফট সাইডে মানটা বসাবো। জেনারেল ম্যাথের একটা অঙ্ক 4.1 চ্যাপ্টারে বানায় দেওয়া হয়েছে। দেওয়া আছে আর হচ্ছে কিউবিক রুট এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ, এস হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর সি হচ্ছে কিউবিক রুট এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি। আমি কি ঠিক লিখছি দেখো তো? আমি আরেকবার একটু দেখে নিই। পি বাই কিউ, কিউ বাই আর, আর বাই পি, ঠিক আছে। আর আমাকে প্রুফ করতে হবে লেফট সাইড আর স্কোয়ারের পি কিউ রুট, তো পি কিউ কিউ আর আর পি। তো লেফট সাইড হচ্ছে এটা পি কিউ আর স্কোয়ার কিউ আর এস স্কোয়ার আর পি পি স্কোয়ার। তো এখানে যেটা হবে, দাঁড়া আমাকে বলো তো, এটা মানে কি পাওয়ারে 1/3 না? সবাই এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু পাওয়ার কিউ তার 1/3 যদি স্কোয়ার হয়, সেক্ষেত্রে কি হবে? কে কে বলতে পারবা? ভালো, ক্লাসের সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, জি এই ভাইয়া। জিনিসটা বুঝছো কিনা একটু বলো তো, এই জিনিসটা বুঝছো কিনা একটু দেখো। মানে আর মানে কি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ তার পাওয়ারে 1/3, যেহেতু স্কোয়ার আছে 2/3 লিখে দিচ্ছি একবারে। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট বাকি দুইটা। এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর তার পাওয়ারে হচ্ছে 2/3, আর লাস্ট হচ্ছে আর পি আর মাইনাস পি টু দি পাওয়ার 2/3। তো আমরা জানি যে এটা পি কিউ রুট আছে, সো এটা হবে 1 বাই পি কিউ। একবারে আমি এটাকে বলতে পারি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ তার পাওয়ারে হচ্ছে 2 বাই 3 পি কিউ। এরপরেরটা বলতে পারি এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর টু দি পাওয়ার 2 বাই 3 কিউ আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি তার পাওয়ারে 2 বাই 3 আর পি। তো গুণ হইলে কি হবে বলো? 2 ইন্টু পি মাইনাস কিউ বাই 3 পি কিউ এক্স ইন্টু, বা তুমি একটা কাজ করতে পারো, এটা আরো সহজভাবে করা যায়। গুণ করে দিলে, টুকরা করলে একবারে কি হবে? 2 বাই 3 কিউ মাইনাস 2 বাই 3 পি। এটা কি হবে? ডিস্ট্রিবিউট করো, 2 বাই 3 আর মাইনাস 2 বাই 3 কিউ, আর এটা হবে 2 বাই 3 পি মাইনাস 2 বাই 3 আর। ক্লাসের সবাই কি বুঝছো? আলাদা আলাদা করে দিচ্ছি। এবার বলো, গুণ মানে পাওয়ারে কি হয়? যোগ। গুণ মানে পাওয়ারে যোগ। যোগ করো,
ক্লাসের সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ভিডিও ভিডিও দেখা যাচ্ছে নাকি ব্লার হয়ে গেছে? দেখা যাচ্ছে? স্যার ঠিক দেখা আছে। যাচ্ছে। ওকে, তো গুণ মানে পাওয়ারের যোগ, সবগুলা যোগ করে দেই। বলো তো ভাইয়ারা, 0 হয়ে যাচ্ছে কিনা এক্স টু দি পাওয়ার? সব কাটাকাটি, এক্স টু দি পাওয়ার 0 তার মানে হচ্ছে 1। আশা করি সূচকের এই অঙ্কটা বুঝছো, এটা বানায় দিচ্ছে একটু। সবাই বুঝছো ভাইয়ারা? ওকে, গ নাম্বারটা দেখে নাও। একই উদ্দীপকে গ নাম্বারে বলছে এইটারই লগারিদম যদি হয় লগকে আর টু দি পাওয়ার এ প্লাস বি, লগকে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, আর লগকে সি টু দি পাওয়ার সি প্লাস এ। আচ্ছা, এখানে মনে হয় একটু ভুল আছে যারা, আমি একটু বলি, প্রশ্নটা একটু ভুল আছে। প্রশ্নটা এ বি হবে না, এটা হবে হচ্ছে পি কিউ, মানে আর টু দি পাওয়ার। যারা সবাই মনোযোগ দিয়ে বুঝো, আর টু দি পাওয়ার হবে পি প্লাস কিউ। সবাই কি বুঝতেছো? প্রশ্নটা একটু ভুল আছে, মানে পি আর কিউ এর সাথে এ আর বি দিলে জীবনেও 0 হবে না। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, তো এখান থেকে আমাকে 0 প্রমাণ করতে বলছে। লেফট সাইডে আসি। এটা খ নাম্বার পড়ছি, এখন গ। লগ কে আর টু দি পাওয়ার পি প্লাস কিউ হবে, প্লাস লগ কে আর টু দি পাওয়ার, সরি, এস টু দি পাওয়ার কিউ প্লাস আর, মানে এখানে ভুলে এ আর বি দেওয়া হয়েছে, আর পি টু দি পাওয়ার হচ্ছে আর প্লাস পি। আচ্ছা, এবার মানগুলো বসো। লগ কে আর হচ্ছে ভাইয়ারা এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, তার পাওয়ারে 1/3, তার মানে পি মাইনাস কিউ বাই 3, আর পাওয়ারে হচ্ছে পি প্লাস কিউ, প্লাস লগ কে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর বাই 3, তার পাওয়ারে হচ্ছে কিউ প্লাস আর, আর ফাইনালি প্লাস লগ কে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি বাই 3 আর প্লাস পি। তো এটা যেটা হবে সেটা হচ্ছে লগ কে এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 3 প্লাস লগ কে এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই 3 প্লাস লগ কে এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই 3। আমাকে বলো ভাইয়ারা, লগের যোগ মানে কি হয়? লগের যোগ মানে কি? গুণ। অথবা আরেকটা সহজ ভাবে করতে পারো, পাওয়ারটাকে নামায় নিয়ে আসো, আরো সহজ ভাবে করি। না, পাওয়ারটা নামায় নিয়ে আসলে হবে না, দুঃখিত। গুণ মানে পাওয়ারের যোগ, এভাবেই লেখো, মানে লগের যোগ মানে গুণ। এরা সূচকের ক্ষেত্রে বলো, গুণ হইলে পাওয়ারের যোগ হয় না? আলটিমেটলি ঘটনাটা কি হবে, কে কে বলতে পারবা? টোটালটা ক্যালকুলেশন করলে কত হবে, গেস করো কত হয়? এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে না ভাইয়ারা? জি স্যার। জি ভাইয়া। এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1 1। লগ কে 1 এর ভ্যালু কত? 0। দ্যাট ইজ হচ্ছে রাইট সাইড। আশা করি সবাই একটা বুঝতে পারছো। এরা খুব ভালো একটা অঙ্ক বানায় দিচ্ছে, যদিও একটু ভুল হয়েছে। সবাই বুঝছো ভাইরা? আচ্ছা, তোমাদের মধ্যে আর কেউ মানে আমাকে পাঠাও নাই, তো যদি এখনো সময় আছে, তোমাদের নেক্সট উইক পর্যন্ত আমরা এই রিভিশন গুলা করব। আমি তোমাদের কতগুলা অঙ্ক নিজে থেকে করাই দিচ্ছি। যে উদাহরণটা বা অনুশীলন, মানে কাজের অঙ্কগুলা বইয়ের জন্য, মানে
তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, সবাই ভালো করে দেখেন, একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করলে সবাই নমুনা ক্ষেত্র আর প্রবাবিলিটি ট্রি আঁকতে পারো না? একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করলে তাতে সবাই জি স্যার। জি স্যার। ওকে, তো আমরা এইটা করলাম না, এটা ব্যবহার করে আমাকে যেটা বের করতে বলছে, উদাহরণে একটা কাজ আছে, কাজটা সবাই দেখো, তোমাদের এসএসসি 2021 জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কাজ। এটা হচ্ছে আমার বই অনুসারে পৃষ্ঠা 312। যাই হোক, প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করলে সকল সম্ভাব্য ফলাফল লেখো, মানে নমুনা ক্ষেত্র লিখে ফেলছি, আর নমুনা ক্ষেত্রটি তৈরি করো। এখান হতে মুদ্রা 3টিতে একই ফলাফল, বলো মুদ্রা 3টিতে একই ফলাফল কত হবে? সম্ভাবনাটা কি হবে এটা দেখে বলো। কয়টা ঘটনা, সম্ভাব্য ঘটনা কয়টা বলো? 8টা। মোট নমুনা বিন্দু 8টা। মুদ্রা 3টিতে একই ফলাফল কয়বার আসছে? মুদ্রা 3টিতে একই ফলাফল কয়বার আসছে ভাইরা? 3 বার। হেড হেড হেড, টেল টেল টেল। তাহলে বলো সম্ভাবনা কত হবে? 2/8, দ্যাট ইজ 1/4। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, নেক্সট 2 নম্বরে বলছে কমপক্ষে 2টা টেল আর বড় জোর 2টা টেল আসার সম্ভাবনা নির্ণয় করতে হবে। ভালো করে দেখো, কমপক্ষে 2টা টেল মানে মিনিমাম 2টা টেল কোথায় কোথায় আসছে? মিনিমাম 2টা টেল মানে 2টা বা 3টা টেল। 1টা, 2টা, 3টা, 4টা। তার মানে 2 বা 2 এর অধিক তেল কয়বার আসছে বলো ভেরা? কমপক্ষে 2টা তেল 4 বার। 4 বার। সম্ভাবনা হবে 4/8, মানে কত? হাফ। 1/2। আর বলছে বড় জোর 2টা তেল, ম্যাক্সিমাম 2টা তেল, মানে একটা না আসলেও চলবে, একটা আসলেও চলবে, 2টা আসলেও চলবে, 3টা আসা যাবে না। বলো এরকম কি 7 বার না? জি স্যার। তাহলে বড় জোর 2টা তেল আসার সম্ভাবনা হবে, মানে 3টা তেল খালি আসতে পারবে না। 7/8। ক্লাসের সবাই কি বুঝছো? জি স্যার। আমাদের আজকে ভবিষ্যৎবাণী করে দিলাম, এই অঙ্কটা এসএসসি 2021 আসার সম্ভাবনা প্রবল, মানে ভয়াবহ রকমের ইম্পর্টেন্ট। সবাই বুঝছো আমার কথা? জি গেল। স্যার। ঠিক আছে, তো আমি এরকম বাছাই করে করে দিচ্ছি, তোমরা ভাইয়ারা যেটা করবা যে নিজেরাও কিন্তু একটু বের করো। হ্যাঁ, এই উইকের পরীক্ষা কি আছে তোমাদের মনে আছে নিশ্চয়ই? এই উইকের পরীক্ষা হচ্ছে হায়ার ম্যাথ 8, 9, 12। 3টা সৃজনশীল থাকবে, কোনো অপশন নাই, পুরোটাই দিতে হবে। আর 30 মার্কের এমসিকিউ। পরীক্ষাগুলা দিবা, খন্ড পরীক্ষাগুলার আগের যে খাতাগুলা সেগুলো নিয়ে যেতে পারো, চাইলে নতুন খাতাগুলো দিয়ে দিতে পারো। সবাই কি বুঝতেছো আমার কথা? তোমাদের অনেককেই বলছিলাম যে এইগুলো শীটগুলো সংগ্রহ করতে পারো, অনেকে নিয়ে গেছে, বাকিরা চাইলেও নিয়ে যেতে পারো। 13 অধ্যায় থেকে সরাবো, হায়ার ম্যাথের গুলো দেখাচ্ছি আজকে। হ্যাঁ, আমি যেগুলো বাছাই করছি সেগুলো একটু দেখে হায়ার ম্যাথের 301 পেজে 13 অধ্যায় উদাহরণ 9 বলছে একটা ক্যাপসুলের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, এর সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ হচ্ছে 3 আর ক্যাপসুলটা পুরোপুরি দৈর্ঘ্য হচ্ছে 15। আমরা জানি ক্যাপসুল এরকম হয়, ক্যাপসুল হচ্ছে একটা সিলিন্ডার আর 2টা অর্ধগোলক, মানে একটা পূর্ণ গোলক আর একটা সিলিন্ডার নিয়ে তৈরি। সবাই কি বুঝতেছো আমার কথা? সবাই, ক্যাপসুল একটা সিলিন্ডার আর 2টা অর্ধগোলক মিলে ক্যাপসুল তৈরি হয়। বলতো এই ধরনের ঘনবস্তুকে কি বলা হয়? একাধিক ঘনবস্তু নিয়ে তৈরি
ঘনবস্তুকে বলা হয় যৌগিক ঘনবস্তু। সবাই কি জানো এটা? একাধিক ঘনবস্তু নিয়ে তৈরি ঘনবস্তুকে বলা হয় যৌগিক ঘনবস্তু। ক্যাপসুল একটা যৌগিক ঘনবস্তু। তো এখানে উদাহরণ 9 নম্বরে বলছে 13 অধ্যায়ের উদাহরণ 9 চ্যাপ্টার 13। এরকম একটা ক্যাপসুল আছে যার সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ দেওয়া আছে। তোমরা আমাকে বলো সিলিন্ডার আকৃতির অংশের যদি ব্যাসার্ধ, ভালো করে শোনো, 3 হয়, তাহলে কি গোলকের ব্যাসার্ধ 3 না? পাশে সবাই কি আমার কথা বুঝছো? কারণ একটা একটার উপরে তো ফিক্স হয়ে গেছে। সিলিন্ডার আকৃতির ব্যাসার্ধ আর যদি 3 হয় তাহলে গোলকের ব্যাসার্ধ 3 হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, এখন বলো এইটা যদি 3 হয় তাহলে এইটাও 3 সেন্টিমিটার আর এইটাও 3 সেন্টিমিটার। আমাকে বলছে সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে 15, ক্যাপসুলের পুরা দৈর্ঘ্য হচ্ছে 15। তাহলে বলো এইটা তো কোনকের হাইট, কোনকের হাইটটা কত হবে? ক্লাসে কয়জন বলতে পারবা? কোনক বলতেছি, সিলিন্ডারের হাইট কত হবে? h + 3 + 3 = হলো 15। সিলিন্ডারের হাইট হবে 9 সেন্টিমিটার। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? সিলিন্ডারের হাইট হবে 15 সেন্টিমিটার। বললেই তো হয় যে তোমার নাম্বার ওই পাশটায় বসে। দাঁড়াও, মানে কথা শুনতে পাচ্ছি না তোমাদের, মানে আচ্ছা এখানে একজন আমাকে তানজিম আমাকে একটা ছবি পাঠিয়েছে, আমি এটা আমি এটা করাই দিচ্ছি, তারাও এটা শেষ করে নিই। সবাই মনোযোগ দিয়ে শুনো, আমাকে এই ঘনবস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন বের করতে বলছে। এখন আমাকে বলো, প্রথমে আয়তন বের করি। বলো ক্যাপসুলের আয়তনটা কি? সিলিন্ডারের আয়তন আর গোলকের আয়তন মিলে না? অর্ধগোলক অর্ধগোলক মিলে তো পুরা গোলক হইছে। তাহলে ক্যাপসুলের আয়তনটা হবে সিলিন্ডারের আয়তন যোগ গোলকের আয়তন। সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, তাহলে ক্যাপসুলের আয়তন সিলিন্ডারের আয়তন যোগ গোলকের আয়তন। আমাকে বলো সিলিন্ডারের আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র কি? কয়জন পারো? πr² h 4/3 πr³ আর হচ্ছে 3, h হচ্ছে 9, পাই কমন 3.1416 আর স্কয়ার কমন 3 স্কয়ার, h হচ্ছে 9, 4/3 ইন্টু r হচ্ছে 3, তাহলে 3 3 কাটা 4 আর 9 13, 3.1416 ইন্টু 9 ইন্টু 13 ঘন সেন্টিমিটার। এই ক্ষোভ কত হয় একটু বলো, কত হবে? ক্লাসে কে কে বলতে পারবা? 367.56। হ্যাঁ 367.57 বলা উচিত। 367.57 ঘন সেন্টিমিটার। ভাইরা বলো এইটার সমগ্রতলের আয়তন কত হবে? ক্যাপসুলের সমগ্রতলের ক্ষেত্রফল, দুঃখিত, ক্যাপসুলের সমগ্রতলের ক্ষেত্রফল হবে সিলিন্ডারের ক্ষেত্রফল। সিলিন্ডারের কোন ক্ষেত্রফল কে কে বলতে পারবা? সিলিন্ডারের সমগ্রতল হবে, গোলকের সমগ্রতল ঠিক আছে, কিন্তু সিলিন্ডারের কি সমগ্রতল হবে? হ্যাঁ, সিলিন্ডারের বক্রতল হবে শুধুমাত্র। সবাই একটু বোঝার চেষ্টা করো কেন সিলিন্ডারের বক্রতল হবে। সিলিন্ডারের ভূমিটা কি, মানে ভূমির যে ক্ষেত্রফলটা আছে 2πr², এটা কি কাউন্ট হবে? তুমি ক্যাপসুলটা চিন্তা করো, মানে উপরের গোলকটা আর এই যে ভিতরের এটা কি একটা একটার সাথে মিশে গেছে না? জি স্যার।
মানে বিষয়টা হচ্ছে তুমি যখন এই ক্যাপসুলটা হিসাব করবা তুমি পাবা উপরের গোলক অর্ধেক নিচের অর্ধেক, মানে পুরা গোলক তুমি পাইলা। আর সিলিন্ডারের শুধু বক্রতলটা পাবা। বলো সিলিন্ডারের ভূমি কি পাবা তুমি, উপরেরটা নিচেরটা বৃত্তটা একটা একটার ভিতরে ঢুকে গেছে না? জি ভাইয়া। ওকে, আচ্ছা একজন বলছে যে লগারিদমিক ফাংশনটা বুঝাই দিতে, অবশ্যই লগারিদমিক ফাংশন বুঝাই দিতে, কোনো সমস্যা নেই। এখন বলো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? কে কে বলতে পারবা? 4 পাই আর স্কয়ার। আর সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। 2 পাই আর কমন নিলে আর প্লাস এইচ, 2 আর প্লাস এইচ। 2 ইন্টু 3.1416 ইন্টু 3 ইন্টু 2 আর 6 যোগ 9 15। 3 15 45 90, 90 ইন্টু 3.1416 282.744 বর্গ সেমি। আশা করি সবাই ক্যাপসুলের অঙ্কটা বুঝতে পারছে, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ভাইয়া 13 চ্যাপ্টারের অনুশীলনীর 25 নম্বর অঙ্কটা একটু বুঝিয়ে দিবেন? হ্যাঁ অবশ্যই বুঝাই দিব, এই বাজে অঙ্ক অবশ্য না বুঝলেও চলবে। মানে এটা হচ্ছে প্রিজমের অঙ্ক, যারা প্রিজমের অঙ্ক এসএসসির জন্য তুমি সোজা বাদ দিয়ে দিতে পারো। সবাই বুঝছো আমার কথা? প্রিজম পিরামিড এসএসসি পরীক্ষায় আসবে না, তুমি টেস্ট পরীক্ষার জন্য তুমি পড়তে পারো। তাতে সবাই কি আমার কথা বুঝছো? আচ্ছা আমি বুঝাই দিচ্ছি সেটা, তার আগে একজন আমাকে একটা কোশ্চেন পাঠিয়েছে, আমি এটা একটু শেয়ার করছি তোমাদের সাথে। খ নাম্বারে বলছে যে দুইটা ছক্কা একত্রে নিক্ষেপ করা হইলো, দুইটা ছক্কাতে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। ওকে, তো এটা খুব ভালো একটা প্রশ্ন। দুইটা ছক্কার তোমাকে আমি এটা দেখাচ্ছি, একটা টেকনিক তোমাকে বলে দিচ্ছি। এটা এরকম একটা মনে হয় আমি দেখাইছিলাম, আমি জানি না আমার তোমাদের মনে আছে কিনা। দুই ছক্কা নিক্ষেপ করলে কি হয়? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এইটা 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, 2 1 2 2 2 3 2 4 2 5 2 6। একটু কষ্ট করে লিখে নিই, না হলে পুরোটা করা যাবে না। বলো নমুনা ক্ষেত্রের মোট উপাদান কয়টা? নমুনা ক্ষেত্রের মোট উপাদান কয়টা? 36। ধন্যবাদ। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, এই কারণে পুরোটা লিখতেছি। নমুনা ক্ষেত্রের মোট উপাদান হচ্ছে 36টা। দুইটা ছক্কার সমষ্টি 7-এর চেয়ে ছোট বলছে, মানে কি 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 হইতে পারে? 2 3 4 5 6 ইত্যাদি 7-এর চেয়ে ছোট। ইন্টারেস্টিং জিনিস দেখো তো, এই দুইটা যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে কত? 2 2। এই দুইটা যোগ করলে কত হয়? 6 3। এই দুইটা যোগ করলে 3 হয়, 2 আর 1, 1 আর 2। এই দুইটা যোগ করলে কত হয়? 4। এগুলা যোগ করলে কত হয়? 5 এগুলা যোগ করলে কত হয়? 6 এর চেয়ে বেশি পরের গুলা যোগ করলে কি হবে? 7 8 9, আর লাস্টে কি হবে বলো তো? 6 আর 6 12 12। তাহলে বলো মোট কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে টোটাল 16টা হইল আমার নমুনা বিন্দু, মানে অনুকূল ঘটনা। আর সম্ভাব্য সকল ঘটনা কয়টা? 36। সম্ভাবনা কত হবে? পি অফ 7 অপেক্ষা ক্ষুদ্রতর।
কত হবে বলো ভাইরা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা হয় দুঃখিত। 15/36 5/12। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো? ফাইন। একজন বলতো 25 নাম্বার অঙ্কটা দেখাই দিতে 13 অনুশীলনী। অনুশীলনীর 25 নাম্বারটায় বলছে একটা পঞ্চভুজাকার প্রিজম আছে যার দুইটা বাহুর দৈর্ঘ্য 6 আর 8 আর বাকি তিনটার দৈর্ঘ্য হচ্ছে 10, উচ্চতা 12.5। তো প্রিজমের সমগ্রতল আর আয়তন নির্ণয় করতে বলছে। তো এবার আমি তোমাকে চিত্রটা একটু বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে 13 চ্যাপ্টার 13 এর 25 নাম্বার বইয়ের অঙ্ক। সবাই খেয়াল করো, তিনটা বাহু আছে 10 10 10 আর একটা বাহু 6 একটা 8। এটা হচ্ছে একটা পঞ্চভুজ। সিমিলারলি এইটা ঠিক উপরে তুমি আবার চিত্রটা আঁকো। এটা হচ্ছে একটা পঞ্চভুজাকার মানে প্রিজম যার তিন বাহুর দৈর্ঘ্য কত? 10 10 10। এটা হলো 6, এটা 8। তোমরা আমাকে একটু বলো, আমি যদি এইটাকে যোগ করি, এটা 6, তাহলে এটাও কি 10 হবে না? 10 10 10, তাহলে এটা কি 10ই হইতে হবে না ভাইয়ারা? ক্লাসের সবাই কি বুঝতেছো? ওকে, সো এ বি সি ডি ই এটা হলো একটা পঞ্চভুজ যার মধ্যে এ বি সি ডি এটা কি জিনিস? কে কে বলতে পারবা? বর্গ। বর্গ। আর এ ডি ই এটা কি ত্রিভুজ বলো তো ভাইয়ারা? সমকোণী। কেন? 6 স্কয়ার যোগ 8 স্কয়ার হচ্ছে 10 স্কয়ারের সমান। তার মানে ওই ই কোণটা কত হবে? 90। তার মানে এই প্রিজমটা এ বি সি ডি ই যেটা ভূমির ক্ষেত্রফল হবে এবিসিডি বর্গের ক্ষেত্রফল মানে 10 স্কয়ার, আর এডিই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দ্যাট ইজ 24 আর 100 124 বর্গ সেন্টিমিটার। আর প্রিজমটার হাইট দেয়া আছে ভাইরা 12.5 সেন্টিমিটার হাইট। তাহলে কে কে বলতে পারবা প্রিজমের আয়তনের সূত্র কি? প্রিজমের আয়তন ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এত ঘন সেমি কত হয় সেটা? 124 গুণ 12.5 1550। আর এইটা বলো প্রিজমের সমগ্রতলের সূত্র কার কার মুখস্থ? প্রিজমের সমগ্রতল 2 ইনটু ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। বলতো ভাইয়ারা ভূমির পরিসীমা কত? 5টা বাহু যোগ করো তো। 10 10 10 এ 30 আর 6 36 আর 8 44 ইনটু উচ্চতা 12.5 বর্গ সেন্টিমিটার হবে। 44 ইনটু 12.5 যোগ 248 798 বর্গ সেন্টিমিটার। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? ওকে, মানে এইটার চিত্র আঁকাটা মানে অনেকটাই কিন্তু জটিল, কিন্তু আমার মতো নিয়মটা অনুযায়ী যদি চিত্র আঁকো, দেখো তো এটা একটা পঞ্চভুজাকার প্রিজম মনে হচ্ছে না? জি স্যার। ওকে, আর কোনো প্রবলেম আছে কি তোমাদের ইন্ডিভিজুয়াল? তাহলে আমি নিজের গুলো করাই। তোমাদের যদি নিজস্ব প্রবলেম না থাকে তাহলে আমি অনুশীলনী থেকে করাই, আর নেক্সট উইকে আমি আবার সময় দিব তোমাদের।
তোমরা প্রবলেমগুলো বাইর করবা, আমাকে বললে আমি সেটা সলভ করাই দিব। ওকে, হায়ার ম্যাথের আরো কয়েকটা প্রবলেম আমি দেখছি, সেটা একটু সলভ করে দিচ্ছি। এরা একটা জিনিস আই থিঙ্ক তোমাদের সবার পড়ে রাখাটা ভালো বা এটা জেনে রাখাটা, সেটা হচ্ছে পরাবৃত্তের লেখচিত্র। এই যে 5.7 অনুশীলনীতে পরাবৃত্তের লেখচিত্র আছে অনেকগুলা। এই চ্যাপ্টারে কতগুলা কনসেপ্ট আছে যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। মানে না হলে তোমাদের এইচএসসি পড়াশোনায় কিন্তু অনেক ঝামেলা হবে। কিন্তু অনেকেই আছে যে দূর পরাবৃত্ত আমি দিব না, অ্যান্সার বাদ দিয়ে দিই। তো এই ধরনের যারা চিন্তা করতেছো তাদের জন্য একটু বলে রাখি, এইচএসসি আবার করতে হবে তোমার, মানে সেটা খুব বেশি না, হয়তো তোমাকে 6 মাস পরেই আবার করতে হবে এসএসসি পাস করার পর। 36 নম্বর উদাহরণটা একটু দেখো, অঙ্কগুলো কিভাবে করে একটু নিয়মটা বলে দিচ্ছি। বলছে -x² + 3x - 2 এর মূলদ্বয় লেখচিত্রের মাধ্যমে নির্ণয় করো। যারা এইটাকে যদি মিডল টার্ম করো তাহলে খুব সহজে x এর মান আসে একটা 2 আর একটা 1, মানে একটা হচ্ছে 2 আর একটা 1 আসে। তো সবাই ভালো করে বুঝো এটা কিভাবে তুমি সলভ করবে। সলভ করার নিয়ম হচ্ছে, প্রথমে তুমি প্রদত্ত সমীকরণকে y ধরে নিবা, মানে বলো শূন্যর বদলে কত ধরে নিচ্ছি? y। তারপরে এইটাকে সলভ করে তুমি তো আগেই জানো উত্তরটা কত কত, বলো তো ভাইরা অ্যান্সারটা কত কত? 1 আর 2, তাই না? ভাইরা এটা মিডল টার্ম করলে x এর মান তো 1 আর 2 আসছে, জানো ইজিলি বুঝতে পারছো। তুমি ফার্স্ট অফ অল তাও যদি না বুঝো, তারপর আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তারপর ধরো 1 এর 6 নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছ, বলো তো ভাইরা এটা মিডল টার্ম করলে x এর মান কত কত হবে? তোমার যদি তাতেও বুঝতে সমস্যা হয়, ক্যালকুলেটর আছে, আরো সহজ করে দিই। ক্যালকুলেটরে সলভ করতে পারো? বলো। ম্যাথগুলো যদি মিডল টার্ম না করে করি তাহলে কোনো প্রবলেম হবে? হ্যাঁ, মিডল টার্ম না করেই তো করবা, তুমি তো লেখচিত্র দিয়েই করবা, কিন্তু মানগুলা কি বসাবা সেটা বুঝবা কেমনে? আন্দাজে 2, 3, 4 বসাবা? তোমাকে তো যেই জায়গায় 0 আসে সেটা তো অবশ্যই বের করতে হবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? নিয়মটা কি ধরনের ম্যাথের ক্ষেত্রে? এই ধরনের ম্যাথের ক্ষেত্রে x এর যেই মানের জন্য y এর মান 0 সেইগুলাই হচ্ছে সমাধান। মানে দেখো এই অঙ্কের সমাধান কত? 1 আর 2, কারণ এই দুইটা বসাইলে y এর মানটা 0 আসে। y এর মান 0 আসলে কেন অ্যান্সার হবে? তোমার মনে আছে 1 নাম্বার সমীকরণ থেকে আমি যখন এটাকে y লিখছি, তার মানে সমাধানটা কি y = যখন 0 আসে তখন না? জি স্যার। সবাই কি আমার কথা বুঝতেছো? তো এই কারণে তোমাকে আগে অবশ্যই সমাধান করে নিতে হবে। তো উত্তরটা আসলো 1 আর 2, তুমি 1 আর 2 তো অবশ্যই রাখবা। আর 1 আর 2 এর গড় কত বলো তো ভাইরা? 1 আর 2 এর গড় কত? যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0.5। 1.5। 1.5, তার মানে তোমাকে 1.5টা অবশ্যই দিতে হবে, 1 আর 2 ও দিতে হবে। আরেকটা কাজ করতে পারো, সেটা হলো 1 এর বাম দিকে দুটো ভ্যালু নাও, ডান দিকে দুটো ভ্যালু নাও। ওরা করছে কি ইচ্ছা করে, যেহেতু 0.5 এদিকে 0.5 কমাইছে, আরো 0.5 কমাইছে। এইটা নেসেসারি না, তুমি চাইলে এখানে 0 এখানে -1 ও দিতে পারতা, এখানে 3 আর এখানে 4 ও দিতে পারতা। সবাই কি বুঝছো? মানে ফার্স্টে 5টা মান তুমি নিবা, 5টা মান। এখন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, তাহলে জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে। অনুশীলনী হচ্ছে 5.7, সেই জিনিসগুলাই করাচ্ছি যেগুলোতে তোমাদের একটু ভেজাল আছে, তোমাদের কনফিউশন। খ নাম্বার অঙ্ক, কত খ? 9 এর খ অনুশীলনী। x² + 2x - 3 = 0। এখন আমাকে বলো
এটাকে মিডল টার্ম করলে এক্স এর মান কত কত আসে? একটা আসে -3 আর একটা 1। ক্যালকুলেট করে দেখো, বলতো এই দুটার গড় কত? -1। এক্স ওয়াই ফার্স্টে নিবা -1, তারপরে নিবা হইল উত্তর দুইটা 1 আর -3। তো বলো -1 আর 1 এর মধ্যে ডিসটেন্স কত? 2 না? তো এরপরেরটা নিবা 3, মানে এটার সাথে 2 যোগ করবা আর এটা থেকে 2 বিয়োগ করবা, কত হয়? -5। আমি টোটাল নিয়মটা আবার বলবো। এই সমীকরণ সমাধান করে এক্স এর যে মান দুটা পাবা সেই দুটাকে গড় করে নিবা। গড় মানটা লিখবা ফার্স্টে, তারপরে হচ্ছে উত্তর যে দুটা পাইছো সেই দুটা লিখবা। গড় থেকে এইটার যে ডিসটেন্স পার্থক্য হচ্ছে 2, এটার সাথে এটার পার্থক্য 2। তো 2 একবার যোগ করবা, 2 একবার বিয়োগ করবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো কিভাবে মানগুলো নিবা? ক্লাসের সবাই? আমি কারো কোনো কথা একবার একটু বলবেন। হ্যাঁ, জি sure। ভাইয়া। সমাধান করে এই দুটা মান পাইছি, এটা বুঝছো? স্যার এই দুটার গড় করছো -1, সেটা লিখবা ফার্স্ট। গড় লিখলা প্রথমে, তারপরে উত্তর দুইটা কত কত, -3 1 আর -3, এই দুটা লিখবা। তারপর বলো 1 আর -1 এর মধ্যে ডিফারেন্স কত? 2। 2। 1 এর সাথে 2 যোগ করো, 3। আর -3 থেকে মানে আরো 2 বিয়োগ করো, কত হলো? -5। মানে ডিফারেন্সটা একবার যোগ করবা প্রথমটার সাথে আর পরেরটার সাথে বিয়োগ করবা। সবাই কি বুঝছো কি? তো এখানে কি -1 আর 1 এর ডিফারেন্স দিতে হবে? তুমি -3 আর -1 এর ডিফারেন্সও দিতে পারো, তাতেও 2ই আসে। বুঝছো আমার কথা? জি স্যার। মানে একবার হইলো পজিটিভ মানটার চেয়ে 2 বেশি নিবা, নেগেটিভ মানটার চেয়ে 2 কম নিবা। মানে বিষয়টা হলো গ্রাফটা তো ইউ আকারের হবে, এই ইউ মানে প্রথম মানটা হলো নিচেরটা, তারপরে দুইটা হলো উত্তর, তারপরে একটা হবে ডানে একটা হবে বামে। বুঝতেছো আমার কথা? এই কারণে আমি ভ্যালুগুলো এইভাবে নিচ্ছি। বলতো ভাইরা -1 বসাইলে কত হয় অ্যান্সার? -1 বসাইলে অ্যান্সার কত হয়? এখানে সরি y = 2 এটা ধরে নিতে হবে, y ধরেই নেই। বলো x এর মান -1 হইলে y এর মান কত? -4। 1 বসাইলে 0, -3 বসাইলেও 0, এটা আমি জানি। কেন? এটাই তো উত্তর। 3 বসাইলে কি হয়? 13। 12 হয় না? 9 আর 4 এ 9 আর 6 15, 15 থেকে 3 গেলে 12 হয়। আর -5 বসাইলেও 12ই আসবে, তুমি চাইলে টেস্ট করে দেখতে পারো। এবার বলো গ্রাফটা কেমন হবে? -1 এ -4, 1 এ হইল 0, -3 এ হইল 0, 3 এ হইল 12, -5 এও 12। গ্রাফটা হবে এমন। কোথায় কোথায় ছেদ করছে? 1, 0, -3, 0। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? আর এটা হলো -1, -4। তার মানে লেখচিত্র থেকে পাই এই অঙ্কটার সমাধান হচ্ছে 1 আর -3। মানে যেখানে যেখানে x অক্ষকে ছেদ করছে সেটাই হচ্ছে আমাদের সমাধান। ক্লাসের সবাই কি বুঝছো এই অঙ্কগুলোর নিয়মটা কিভাবে করতে হয়? যদি দশমিকও আসে তুমি দশমিক নিবা, কোনো সমস্যা নাই, পূর্ণ সংখ্যা নিতে হবে, নট নেসেসারি। অনেক সময় গড়টা দশমিক আসতে পারে 1.5, তুমি 1.5 নিবা। ক্লাসের সবাই কি বুঝছো? জি স্যার। জি স্যার।
ওকে, তোমরা কি জানো যে ক্যালকুলেটরে খুব সহজে এক্স এর মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করা যায়? এটা জানো? সাপোজ এই যে এক্স স্কোয়ার কেমনে লেখে, আলফা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলে এক্স আসে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এই ইকুয়েশন লিখে ফেললাম, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ক্যালকুলেটর। এবার বলো ক্যালক দাও, ক্যালক দিয়ে আমি যদি -5 লিখি তাহলে 12 আসবে, -5 ইকুয়াল টু দাও, এই যে 12। আবার ক্যালক দাও, 3 লেখো, দেখো 12 আসবে, 12। বুঝতেছো সবাই? কোনো ভেজালই নাই, ক্যালকুলেটরে বসাবা এবং করে ফেলবা। ক্লাসের সবাই কি রুলটা বুঝছো? জি ভাইয়া। ওকে ভেরা, তোমাদের তোমরা এই উইকে যেটা করবা সেটা হচ্ছে এক্সামটা আছে, প্রিপারেশন নাও, এক্সামটা দাও। নেক্সট উইকের ক্লাসের আগে তোমরা অবশ্যই ভেরা মানে কিসে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে প্রবলেমগুলা বের করো এবং আমাকে পাঠাও মানে ক্লাসের আগে। তাহলে হবে কি, আমি এটা সেট করে রাখবো এবং তোমাদের প্রবলেমগুলা সিরিয়ালি করাই দিব। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে আমি বলতেছি না যে তোমাদের মানে 2 ক্লাসই আমি সব শেষ করে দিব, যদি যত ক্লাসই লাগুক না কেন তোমাদের প্রবলেমগুলো আমি সলভ করে দিব, তোমরা আমাকে প্রবলেমগুলো পাঠাও, ঠিক আছে? পরে বললো না যে আমি বলছি ভাইয়া আপনি এইটা সলভ করাই দেননি। তুমি তোমার সলভগুলো এই সপ্তাহটা সময় নাও, এর মধ্যে আমাকে পাঠাও, সব সলভ করাই দিব। প্লাস আমার কাছে মনে হয় যেগুলো তোমাদের করাই দেওয়া দরকার, যেমন একজন বলতো যে সেটের লগারিদমের ফাংশন, এটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো। প্লাস তোমরা কি কি প্রবলেম আছে আমাকে একটু জানাই। সবাই বুঝছো আমার কথা? জি স্যার। ওকে, জি ভাইয়া। ভালো থাকো সবাই।